অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান তথ্য সংগ্রহ তথ্য উপস্থাপন দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছি। আমরা এর পূর্বে গণসংখ্যা নিবেশন এবং আয়তল নিয়ে লেকচার দিয়েছি। এই লেকচারটা দেখার আগে আমি আই বাটনের প্রথমে যে লেকচারটা দিব, তোমরা আই বাটন চেক করলে লেকচারটা পেয়ে যাবে। সেই লেকচারটা প্রথমে দেখবে, তারপরে এগুলো প্র্যাকটিসের জন্য আমি এই ভিডিওগুলো করছি, তাহলে তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে। তো আজকে আমি যে অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2000 সালে ন্যাশনাল ভার্সিটি পরীক্ষাতে এসেছে এবং এরকম অঙ্ক বিভিন্ন সময় বিভিন্ন সালে এসেছে। তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রথমে লক্ষ্য করব যে এটা অন্তর্ভুক্ত বহির্ভূত নাকি অসম শ্রেণী ব্যাপ্তি। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এই সংখ্যাগুলোর গ্যাপগুলো, যে 0 থেকে 10 অবধি গ্যাপ কত? 10। 10 থেকে 20 অবধি গ্যাপ কত? 10। 20 থেকে 40 অবধি গ্যাপ কত? 20 থেকে 40 অবধি গ্যাপ কত? 20 30 40 20। 40 থেকে 50 10। 50 থেকে 60 10। 60 থেকে 70 কত? 10। কিন্তু সবগুলোতে 10 10 রয়েছে, কিন্তু একটাতে রয়েছে কি 20। তার মানে এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না, বহির্ভূত হবে না, এটা আমাদের কি হবে? এটা আমাদের যে পদ্ধতিটা পড়ছে সেটা হচ্ছে আমাদের অসম শ্রেণী ব্যাপ্তি। অনেকে এই অসম শ্রেণী ব্যাপ্তিটা লক্ষ্য না করে দেখে শুধু 10 থেকে 20, 0 থেকে 10 রয়েছে, 10 থেকে 20 রয়েছে, 20 থেকে 40 রয়েছে, অর্থাৎ এটা তো একটার সাথে আরেকটা, এটা শেষ এটা শুরু হলো, তার মানে এটা আমাদের বহির্ভূত পদ্ধতি হলো, আমরা সরাসরি অঙ্কটা করে দিই। ভুলটা তখনই শুরু হবে। এই জন্য আমি বলছি তোমরা দুইটা বিষয় লক্ষ্য রাখবে, গ্যাপ আছে কিনা, গ্যাপ কীরকম, এটা প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে। যেটা আমি বারবার করে আগে দুইটা লেকচারে বলেছি যে গ্যাপগুলো আগে দেখতে হবে যে গ্যাপটা কত। এখানে সব দেখো সবগুলোতে 10 রয়েছে, কিন্তু মাঝখানে একটা কি গ্যাপ রয়েছে? 20 রয়েছে। এই 20টা যারা লক্ষ্য করবে না তারা অঙ্কটা ভুল করবে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের অসম শ্রেণীব্যাপ্তি। তাহলে অসম যদি শ্রেণীব্যাপ্তি হয় সেক্ষেত্রে আমাদের ছকে আলাদা একটা ঘর নিতে হয়, সেটা আমরা জেনেছি যে সেই ঘরটার নাম হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। আচ্ছা দেখো, এখানে শ্রেণী ব্যাপ্তি লেখা নেই, এখানে নম্বর লেখা আছে। নম্বর মানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি, কোনো সমস্যা নেই, এখানে আমরা নম্বরই লিখব। দেন আমরা লিখব ছাত্র সংখ্যা, গণসংখ্যার পরিবর্তে এখানে লেখা আছে হচ্ছে ছাত্র সংখ্যা। দেন এই 3 নম্বর পয়েন্টে অসম শ্রেণী ব্যাপ্তিতে যেটা আমাদের প্রয়োজন হয়, যেটা আমরা আগে দেখেছিলাম, আমি একটু যদি দেখে যে আমাদের ফার্স্ট লেকচারে দেখেছিলাম যে অনেক বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি যে গণসংখ্যার ঘনত্বকে কীভাবে বের করতে হয়, আমরা এখানে আবার দেখব। তাহলে এখানে আমাদের কি প্রয়োজন? গণসংখ্যার ঘনত্ব। গণসংখ্যার ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব সূত্র আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে শ্রেণীর গণসংখ্যা ভাগ হচ্ছে পরিসর। আমি যদি একটু ক্লিয়ার করে লেখার চেষ্টা করি সূত্রটা, তাহলে দেখো আমরা নিচে লিখব, তোমাদের বোঝানোর জন্য লিখছি যে গণসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু শ্রেণীর গণসংখ্যা নম্বরগুলো আমরা প্রথমে লিখে নেই। 10 থেকে 20, এখানে রয়েছে 20 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে কত? 70। এবং ছাত্র সংখ্যা রয়েছে আমাদের এরকম 4 6 14 16 14 8। এখন আমরা গণসংখ্যার ঘনত্ব বের করব। গণসংখ্যার ঘনত্ব বের করার সূত্র কি? শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই যে শ্রেণী না কাজ করছে সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 4 এবং পরিসর মানে হচ্ছে যেটা হচ্ছে শ্রেণীর, আমরা জানি যে শ্রেণীর সর্বোচ্চ মান যেটা রয়েছে, সর্বোচ্চ মানের থেকে যদি আমরা সর্বনিম্ন মানটা বাদ দিই সেটা হচ্ছে আমাদের পরিসর পাই। তাহলে আমরা প্রথমটা বের করব যে শ্রেণীর গণসংখ্যা কত রয়েছে? আমাদের 4 রয়েছে। পরিসর মানে হচ্ছে 10 বড় সংখ্যা থেকে, শ্রেণীর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা ভাগ, তাহলে 10-এর থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে 10ই হয়। 4কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 0.4। 0.4টা আমরা ওখানে লিখে দিলাম। তারপরেরটা আমাদের শ্রেণীর গণসংখ্যা কত? 6।
6 রয়েছে শ্রেণীর গণসংখ্যা, তাহলে আমরা এখানে 6 লিখলাম। তারপরে আমাদের কত পরিসর, পরিসর মানে কি শ্রেণীর উচ্চ মান থেকে নিম্ন মান বাদ, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ, 20 থেকে যদি 10 বাদ দেয় তাহলে কত 10, তাহলে 6কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 0.6। এরকম করে এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 14 ভাগ দিব হচ্ছে 20, তাহলে 14 ভাগ যদি আমরা 20 দিই তাহলে আমরা পাবো হচ্ছে কত এখানে 0.7। একই রকমভাবে 16 ভাগ দিব আমরা, এই যে 50 থেকে প্রথমে লিখবো 16, শ্রেণীর গণসংখ্যা লিখলাম। 16 লেখার পরে শ্রেণীর পরিসর মানে কি শ্রেণীর বড় সংখ্যা 50 থেকে ছোট সংখ্যা 40 বাদ, তাহলে 50 থেকে যদি 40 বাদ দেয় তাহলে কত 10, তাহলে 16কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত 1.6। একই রকমভাবে তারপরে আসবে 1.4, তারপরে আসবে আমাদের 0.8। এখন আমাদের কি করতে হবে, আয়তলেখটা আট করতে হবে। আচ্ছা, আয়তলেখ আট করার জন্য আমি প্রথমে এখানে সাইটে লিখে নিই। আচ্ছা, এখানে আমরা ওএক্স অক্ষ বরাবর, এখানে আমরা ওএক্স অক্ষ বরাবর যেটা নিব সেটা হচ্ছে আমাদের এই যে শ্রেণীর যে নম্বরটা রয়েছে সেই নম্বর নিব। এই যে নম্বরটা আমরা নিব হচ্ছে ওএক্স অক্ষ বরাবর নম্বর, এবং ও ওয়াই অক্ষ বরাবর যেটা নিব সেটা হচ্ছে আমাদের শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব, গণসংখ্যার ঘনত্ব। ঠিক আছে, তাহলে নম্বরটা আমরা নেই। নম্বরের প্রথমে রয়েছে 0, 0 আমরা নিয়েছি, তারপরে 10 রয়েছে, তারপরে কত 20 রয়েছে, 10 20, তার 40 50, 10 20 40 50 60 70। এবং গণসংখ্যার ঘনত্বের প্রথমে রয়েছে 0.4, তাহলে এখানে আমরা নিলাম প্রথমে, এখানে ধরলাম যে 0.4 রয়েছে, তারপরে আমাদের রয়েছে হচ্ছে কত 0.6, 0. উপরে রয়েছে আমাদের, ধরো এখানে আমাদের 0.6, তারপরে 0.7 ধরো এখানে আমাদের 0.7, তারপরে 1.6, তাহলে 1.6 তো সবার উপরে থাকবে, তাহলে ধরলাম আমরা আমাদের এখানে রয়েছে, এখানে ধরো আমাদের 1 আর এখানে আমাদের 1.6। ঠিক আছে, এখানে ধরলাম 1, এখানে ধরলাম 1.6, 16 নয় কিন্তু এটা পয়েন্ট রয়েছে। তারপর 1.4, তাহলে এর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 1.4, তারপর আমাদের 0.8 রয়েছে, তাহলে 0.4 যদি এখানে হয় 0.8 তাহলে একটু উপরে হবে, 6-এর উপরে 7, এই 7-এর উপরে থাকবে আমাদের কত 0.8। তাহলে এখন আমরা লেখচিত্রটা 8 করব। দেখো 0 থেকে 10 অবধি, 0 থেকে 10 অবধি, অর্থাৎ 0 থেকে 10 অবধি আমাদের গণসংখ্যার ঘনত্ব 0.4, তাহলে কত এখানে 0.4 গেল। তারপরে 10 থেকে 20-এর অবধি জনসংখ্যার ঘনত্ব 0.6, 10 থেকে 20 0.6, তাহলে 0.6 অবধি আসলো গেল। আচ্ছা, তারপরে 20 থেকে 40, 20 থেকে 40-এর উপরে জনসংখ্যার ঘনত্ব কত 0.7, তাহলে 20 থেকে 40 এখান থেকে 0.7 অবধি গেল এবং 20 থেকে 40-এ এসে নামে গেল। ঠিক আছে, তারপর 40 থেকে 50-এ আমাদের কত রয়েছে দেখো, 40 থেকে 50-এ 1.6, 1.6 কোথায় সবার উপরে, যে 1.6, তারপরে এখানে আসলো। তারপর 50 থেকে 60, 50 থেকে 60-এ আমাদের গণসংখ্যার ঘনত্ব 1.4, তাহলে 1.6 এখানে হলো, 1.4 এখানে, তাহলে এটার নিচে একটু নেই, হয়ে গেল। তারপর 60 থেকে 70 অবধি দেখো, 60 থেকে 70 অবধি আমাদের কত রয়েছে 0.8, তাহলে 0.8 হচ্ছে আমাদের এখানে, তাহলে এটা সোজা করে, এই যে তুমি যখন আর্ট করবে তখন স্কেল দিয়ে এরকম সোজা করে 0.8 এর সোজা করে এখানে দাগ দিবা প্রথমে, আমার যদিও অ্যাকুরেট হচ্ছে না, তারপরে এই যে হয়ে গেল আমাদের আয়তলেখ। আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা নেক্সট গণসংখ্যা বহুভুজ নিয়ে শীঘ্র আলোচনা করব, এবং অজীব রেখা রয়েছে আমাদের এই চ্যাপ্টারে, আমরা সেগুলো নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব এবং দ্রুত এই অধ্যায়টা শেষ করব।